আগে। ইরানের রাষ্ট্রদূত, ওনার নাম সম্ভবত জলিল, কি যেন জলিল, উনি বলেছেন যে দুইটা প্রশ্ন এখানে। একটা হচ্ছে যে উনি বলেছেন যে বাংলাদেশের স্টেটমেন্টে আমরা হতাশ, যেখানে স্পেনের মতো একটি খ্রিস্টান প্রধান দেশ বলেছে তারা নিন্দা জানিয়েছে, সেখানে বাংলাদেশ কিন্তু এরকম কিছুই করেনি। বাংলাদেশ যুদ্ধের নিন্দা জানিয়েছে, কিন্তু স্পেসিফিক্যালি যে ইরানকে আক্রমণ করা হলো, আমেরিকা আক্রমণ করলো, এ ব্যাপারে বাংলাদেশ কিছুই বলেনি। এই গেল এক। আর দ্বিতীয়ত আপনার আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী তিনি খলিলুর রহমান, তিনি আমেরিকা সফরে গিয়ে গিয়ে বলেছেন যে আমেরিকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিবে। আবার আসিফ নজরুল বলছেন যে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে, আমি তার কিছু জানি না, কারণ ওইসব আলোচনায় আমি থাকতাম না, এখানে ইউনুস থাকতো, অন্যান্যরা থাকতো। এখন আমেরিকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিবে বলে আপনি কতটুকু মনে করেন যে আমেরিকা আরবদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, যে আমেরিকা আফগানিস্তানের সরকারকে বিপদে ফেলে রেখে আপনি তো দেখেছেন যে কিভাবে তালেবানদেরকে ক্ষমতা দিয়ে পালিয়ে এসেছে, তাহলে সেই আমেরিকার উপর কতটুকু ভরসা করা জ্বালানি নিরাপত্তা দেওয়ার জন্য? না না, আমি এটা জানি না ডক্টর খলিলুর রহমান সাহেবকে কে এই ইয়ে দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছেন, কতটুকু তারা রাখবেন এটা আমি জানি না। আমি যেটুকু জানি যে আমেরিকা, বাংলাদেশ চায়নার থেকে তেল চেয়েছিল, পায় নাই। ইন্দোনেশিয়া থেকে তেল চেয়েছিল, পায় নাই। সিঙ্গাপুর থেকে তেল চেয়েছিল, পায় নাই। বাংলাদেশ এখন পাগলের মতো তেল খুঁজতেছে, কিন্তু যতদূর জানি হয়তো মালয়েশিয়ার সাথে সে কোনো একটা সিস্টেমে আসবে। এবং আমি মনে করি যে প্রথম কথা সেটা হচ্ছে যে আমাদের যে স্টেটমেন্টটা ছিল, আমরা যে বিবৃতিটা দিয়েছিলাম, এটা অত্যন্ত অত্যন্ত দুর্বল বিবৃতি। সেখানে কি বলে আপনার গালফ কান্ট্রির উপরে যে ইরান অ্যাটাক করেছে সেইটার নিন্দা করা হয়েছে, কিন্তু ইরানের উপরে যে অ্যাটাক করা হলো, আক্রমণ করা হলো, এইটাকে একেবারে উনি একেবারে কোনো কথাই বলেন নাই। আর ইরানের প্রতি একটা চরম চরম আপনার অবজ্ঞা দেখানো হয়েছে। এবং আমাদের দেশের সরকার অত্যন্ত দুর্বল একটা সরকার, অত্যন্ত দুর্বল। ডক্টর খলিলুর রহমান অত্যন্ত দুর্বল পররাষ্ট্র নীতি করেন, তিনি এমনিতেও দুর্বল মানুষ। আপনি কিভাবে বলেন দুর্বল? ইউনূস সরকার দুর্বল ছিল বুঝলাম, 2/3 মেজরিটি পেয়ে যে সরকার ক্ষমতায় আসছে সেই সরকারকে আপনি কোন চুক্তিতে দুর্বল বলতেছেন? কারণ শুনেন, দুর্বলতার বিষয়টা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এ হার্ট টু ফাইট। আপনার সার্বভৌমত্ব রাখার জন্য তো আপনাকে ভিতরে একটা হৃদয় থাকতে হয়। আপনার সার্বভৌমত্ব আপনার কাছে একটা বড় জিনিস হওয়ার কথা, কিন্তু আমি মনে করি আমাদের এখন যে সরকার আছে সেই সরকার নিজেদের সার্বভৌমত্ব নিয়ে খুব একটা বলে মনে করি না। তাদেরকে দেখা যাচ্ছে তারা আমেরিকা এবং ভারতের সাথে তাদের যতখানি সমঝোতা করছে, তারা সেখান থেকে যত সাহায্য নেওয়ার চেষ্টা করে বা তাদের সাথে যেরকম কথা বলে, ইতিমধ্যেই তো আপনি জানেন কিনা জানি না যে চীনের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। চীনের রাষ্ট্রদূত বলছে যে তৃতীয় কোনো দেশ থাকলে আমরা এর মধ্যে যাব না। এখন চীন আমাদেরকে কোনো হেল্পও হয়তো করবে না। এবং আমরা কিন্তু এখন একটা বিরাট সমস্যার মধ্যে আছি। আমরা কিন্তু এখন একটা স্ট্যাগফ্লেশনারি ইকোনমিতে, অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি হচ্ছে না, আমাদের কিন্তু মুদ্রাস্ফীতি হচ্ছে। এই সময় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। সেই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসলে একমাত্র চায়না থেকে আসতে পারে, সেটা চায়না থেকেও দিচ্ছে না। সুতরাং আমাদের কিন্তু এর মধ্যে বাজেটও করবো কিনা, অন্যান্যরা বলছেন যে এটা নিয়ে সমস্যা হবে। আমরা আমেরিকার উপরে যেভাবে আমেরিকার প্রতি বশ্যতা স্বীকার করেছি, আমরা তাদের করদ রাজ্য হয়ে গেছি। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, যেভাবে আমরা ওই যেটা সাইন করলাম ওই যে আপনার ট্যারিফের সময়, এত পাগল হয়ে সাইন করার কোনো দরকার ছিল বলে আমি মনে করি না। এবং অন্যান্যরা কি করেছে দেখেন, এর মধ্যে কিন্তু মালয়েশিয়া বের হয়ে গেছে, আমরা কি বের হয়েছি? এবং আমাদের এই চুক্তি বলেন, এবং এখন তো আমাদের যুক্তরাষ্ট্রের দূতাবাস মানে রাষ্ট্রদূতকে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে তো তার আগে তো উনি তো আমাদের এখানকার সবচেয়ে বড় কূটনীতিক ছিলেন। আমি যেটা বলতে চাই, আমি শুনলাম কালকে নাকি মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলেছেন যে যারা যেসব ব্যবসায়ীরা বা যেসব বুদ্ধিজীবীরা এই মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিরোধিতা করতেছে তাদের নাকি মার্কিন ভিসা দেওয়া হবে না, তাদের সন্তানদের দেওয়া হবে না। সরাসরি বলতেছেন উনি, এটা হ্যাঁ হ্যাঁ, এবং ওটা যদি না হয় হবে না। আবার বলে ওদের বিদ্যুৎ লাইন কেটে দেন, তারেক রহমানকে বলতেছে। ওদের বিদ্যুৎ লাইন কেটে দেন, এটা আমি জানতাম না। যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা ইরান যেমন তার সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, তার সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করে, বাংলাদেশের সরকাররা তাদের সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করে না। আমাদের জনগণ সার্বভৌমত্ব ভালোবাসেন, কিন্তু আমাদের সরকারগুলো কিন্তু এই যে দুইটা যে সরকার হইলো, 3টা সরকার, হাসিনা সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন এবং এখনকার বিএনপি সরকার বলেন, আমি কাউকেই
স্বাধীন পররাষ্ট্র নীতি নিতে দেখি নাই, বরং প্রত্যেকটা সরকার বিদেশি একটা শক্তির আজ্ঞাবহ হয়ে থাকতে চায় এবং তারা মনে করে এই বিদেশি সরকারের আজ্ঞাবহ না হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং দুর্বলতা এবং সার্বভৌমত্ব সংক্রান্ত সবচেয়ে বড় সমস্যা। এবং বল আপনি কি মানে আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানের আপনি কি আসলে না, মানে কি দেখেন যে সবকিছুই কি ওই হাসিনা আমলের মতোই চলছে, শুধু মানুষটা একটু আমি পাল্টিয়েছে? এটাকে হাসিনা লাইট বলতেছি, কারণ কয়েকদিন আগে আমরা যেটা টের পেলাম যে এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে গুম সংক্রান্ত যে অধ্যাদেশ হয়েছিল সেটা তারা আইন করবে না, তারা বিচার বিভাগের স্বাধীনতা রাখবে না, তারা দুদক বা আপনার নির্বাচন কমিশন এগুলোর যে নিরপেক্ষ যাতে চেয়ারম্যান হয় সেটা তারা করবে না, মানবাধিকার কাউন্সিলও করবেন, মানবাধিকার কমিশন এগুলোর তারা আপনার নিরপেক্ষ ইয়ে করবে না, আপনার নিরপেক্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিরপেক্ষ করবেন না, অর্থাৎ ওনারা দলীয় ওই একই জিনিস রাখবেন, ওনারা ওই একই ব্যক্তি শাসন রাখতেছেন। তো ওনারা যদি ব্যক্তি শাসনে রাখেন, ওনারা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবেন না, তার মানে ওনারা হাসিনা লাইট, ওনারা হাসিনা লাইট, হালকা একটা হালকা হাসিনা লাইট করার চেষ্টা করতেছেন। আমি মনে করি না এটাতে ওনারা সফল হবেন, এবং আমার মনে হয় যে আমরা আবার আগামী 1 বছর, লম্বা সময় বলছি, 1 বছরের মধ্যে আমরা আবার সমস্যায় পড়তে যাচ্ছি। আমাদের একটা সমস্যা, যেমন ধরেন আমি কিছুদিন আগে বলেছি, গতকালকেই বলেছি, স্টক মার্কেটে আমাদের আস্থা নাই, আমাদের ব্যাংকের উপরে আস্থা নাই, আমাদের সরকারের উপরে আস্থা নাই। যদি এই 3টা আস্থা না থাকে তাহলে বাংলাদেশে কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে না। বাংলাদেশে যদি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না হয়, বিনিয়োগ না হয়, বাংলাদেশে কোনো কর্মসংস্থান হবে না। ইতিমধ্যে প্রবাসীরা হয়তো ফেরত আসবে, কারণ যদি সবকিছু ভেঙে পড়ে যায়, ওখানে যদি যুদ্ধক্ষেত্রে যদি সবকিছু ভেঙে পড়ে যায়, তাহলে প্রবাসীদেরকে ওরা ব্যবহার করবে কেন? তাহলে প্রবাসীদের হাফও যদি ব্যাক করে, আমাদের অবস্থা খারাপ। 50 লক্ষ আমাদের লোক যদি ব্যাক করে, তাদের ইনকাম নাই, what will happen to our remittance, what will happen to our dollar? আমাদের ডলারের রিজার্ভের কি হবে? সুতরাং আমরা এখন একটা ভীষণ খারাপ অবস্থায় আছি বলে আমি মনে করি, কারণ আমি বিএনপি সরকারকে যেটা দেখছি যে তারা কোনো মৌলিক রিফর্ম, মৌলিক সংস্কার করার মতো কোনো এখন পর্যন্ত অঙ্গীকারবদ্ধতা বা কমিটমেন্ট তারা দেখায় নাই, বা দক্ষতা তারা দেখায় নাই। আমাদের এগুলো না করতে পারলে আমরা তো আমাদের প্রবলেম সলভ করতে পারবো না। সেই জন্য আমি মনে করি we are in for a bad time. Next 1 year we will be bad time. জি, আমি শেষ করব, তবে এই একটু যদি আরেকটা যদি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে তারেক রহমান, আপনি খেয়াল আছে যে লন্ডন থাকতে তিনি বলেছিলেন যে তার দেশে আসা তার একক নিয়ন্ত্রণাধীন না, তিনি এটা ফেসবুকে বলেছিলেন, কিন্তু তার মা যখন অসুস্থ ছিল তখন আসতে পারতেছিলেন না। তাহলে আপনার কি মনে হয় যে তখনই আমেরিকা এবং ভারতের সঙ্গে একটা সমঝোতা হয়েছে যে আচ্ছা তুমি তারেক রহমান দেশে আসবা, নির্বাচন করবা, ঠিক আছে, বাট তোমার কোনো ক্ষমতা থাকবে না, প্রক্সি হবে সালাউদ্দিন আহমেদ, দেশ সেই চালাবে, বাট তুমি শুধু সামনে থাকবা, যেহেতু জিয়া পরিবারের একটা সুনাম আছে, এই জন্যই তিনি নির্বাক থাকেন, আর তার হয়ে সব উত্তর দেন সালাউদ্দিন আহমেদ যা শিখায়, যা বলে তিনি তাই শিখেন, তাই করেন। কাজে কর্মে তো তাই মনে হচ্ছে। আমি তো আর ভিতরের খবর জানি না, তবে কাজে কর্মে আপনি যেরকম ভাবে মনে করছেন আমিও তাই মনে করছি, যে ভারতের সাথে উনার যে আগের যে সমস্যা সে সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম, সেটা আমি অফিসিয়াল সোর্স থেকে কিছু খবর জানতাম। কিন্তু এই লাস্টে ধরেন ওই যে উনি যখন ওনার মা যখন অসুস্থ হয়ে গেলেন, তখন উনি যখন বললেন যে আমি আসতে পারবো কিনা অন্যের তখন আমরা বলেছিলাম কিন্তু যে উনি ভারতের সাথে মুচলেখা দিয়ে এসেছেন। আমি এক জায়গায় একটা সামাজিক মাধ্যমে বলেছিলাম যে মুচলেখা দিয়ে এসেছে। সেটা আমার মনে হচ্ছিল ওনার কাজে মুচলেখা না দিলে ওনাকে আসতে দিবে না, এরকম ওনার কথাবার্তায় মনে হচ্ছিল। এখন তো তাই মনে হচ্ছে। এখন সালাউদ্দিন আহমেদ সাহেবকে ডেপুটি প্রাইম মিনিস্টার বানানোর কি দরকার? উনি তো বিদেশে জানি নাই, তাহলে এটা বলা হইলো কেন? সবকিছুতে 30 মিনিট ধরে সালাউদ্দিন আহমেদ সাহেব কেন বক্তৃতা দিবেন? আমি দেখছি যে আপনি যেটা বললেন যে তারেক রহমান সাহেব কোনো কথাই বলছেন না। সুতরাং আমি মনে করি যে আপনার যেই আপনি যেটা সন্দেহ করছেন, আমার মনে হয় আপনার সন্দেহ অত্যন্ত অবজেক্টিভ। আমি মনে করি আপনার অত্যন্ত যৌক্তিক, আপনার সন্দেহটা অত্যন্ত যৌক্তিক। আমার মনে হয় এই দিকেই আমরা যাচ্ছি। আসলে আমি সরকারকে নিয়ে এই 2 মাসই একটু হতাশ হয়ে পড়েছি। যাই হোক, আপনাকে জনাব সাকিব আলী, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন সেই ইরান যুদ্ধ নিয়ে, বাংলাদেশ বিষয় নিয়ে, সবকিছু নিয়ে। ইনশাল্লাহ আমরা নিকট ভবিষ্যতে আবারও একসঙ্গে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।